আগামীকালকে যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবেন। তো চলুন আমি একদমই কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাব। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওতে শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্যই নয়, আমি ভিডিওর শেষের দিকে মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এবং এখানে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সব A to Z আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারই উপকার হবে, কোনো ক্ষতি আশা করি হবে না। তো চলুন আমি আর বিস্তারিত দেখা নিয়ে যাওয়াক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কী হতে চলেছে। আজকে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং কোর্স ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতিমূলক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে 100% কমন উপযোগী আমি কিছু প্রশ্ন উত্তর রেখেছি যেগুলো আপনাদের অনেক কাজে দেবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাওয়া যাক। এবং ভিডিওর শেষের দিকে আমি লিখিত পরীক্ষার কিছু নিয়ম নীতি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং আজকের এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গত লাইভে আমি আপনাদের একটি শীটের কথা বলেছিলাম। তো এই শীটটি অনেকেই কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করেছে। তো এই শীটটার মূল্য আমি অনেকের কাছে 100 টাকা রেখেছি এবং যারা অনেক অসহায় তাদের কাছ থেকে আমি কোনো রকম মূল্য রাখিনি। তো যারা আপনাদের প্রস্তুতিটা একটু হায়ার লেভেলে রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই শীটটি সংগ্রহ করে রাখতে পারেন। সর্বোচ্চ মূল্য 100 টাকা। তো আপনাদের জন্য কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তো চলুন আমি সরাসরি আপনাদের প্রশ্নগুলো একটু দেখাই। গত লাইভে আমি 60 নম্বর পর্যন্ত আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার এই পেজ থেকে শুরু করছি 59 নম্বর থেকে। সলভার কমান্ড ব্যবহৃত হয় কি কাজে? জটিল গাণিতিক সমস্যা সমাধানের জন্য সলভার কমান্ড ব্যবহৃত হয়। 60 নম্বর প্রশ্ন, অ্যাড ইন কি কাজে ব্যবহৃত হয়? উত্তর, অতিরিক্ত গাণিতিক কমান্ড সংযোজনে ব্যবহৃত হয়। অ্যাড ইন অতিরিক্ত গাণিতিক কমান্ড সংযোজনে ব্যবহৃত হয়। 61 নম্বর প্রশ্ন, কন্ডিশনাল ফরম্যাটিং কি কাজে ব্যবহৃত হয়? কন্ডিশনাল ফরম্যাটিং শর্ত সাপেক্ষে রং করার কাজে ব্যবহৃত হয়। কন্ডিশনাল ফরম্যাটিং শর্ত সাপেক্ষে রং করার কাজে ব্যবহৃত হয়। 62 নম্বর প্রশ্ন, পিআইভিওটি টেবিল তৈরি করতে হয় কি কারণে? পিআইভিওটি টেবিল তৈরি করতে হয় প্রয়োজন মতো রিপোর্ট দেখার জন্য। 63 নম্বর প্রশ্ন, ম্যাক্রো কি? উত্তর, নির্দিষ্ট ভাষায় লেখা কতগুলো নির্দেশের সমষ্টি। নির্দিষ্ট ভাষার লেখা কতগুলো নির্দেশের সমষ্টি হচ্ছে ম্যাক্রো। 64 নম্বর প্রশ্ন, স্প্লিট উইন্ডো এর কাজ কি? স্প্লিট উইন্ডো এর কাজ হচ্ছে উইন্ডোকে বিভক্ত করা। স্প্লিট উইন্ডো এর কাজ উইন্ডোকে বিভক্ত করা। 65 নম্বর প্রশ্ন, শর্ট কি? মানের উচ্চক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানো, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট অনুযায়ী সাজানোকে বলা হয় শর্ট। ফিল্টার এর সাহায্যে কি করা হয়? উত্তর, নির্দিষ্ট ক্যাটাগরির ডাটা দেখা যায়। ফিল্টারের সাহায্যে নির্দিষ্ট ক্যাটাগরির ডাটা দেখা যায়। এমএস এক্সেল দিয়ে কোন ধরনের কাজ করা হয়? এমএস এক্সেল দিয়ে হিসাব নিকাশের কাজ করা হয়। এমএস এক্সেল এর মাধ্যমে হিসাব নিকাশের কাজ করা হয়। 68 নম্বর প্রশ্ন, ওয়ার্কবুক কি? উত্তর, এক বা একাধিক ওয়ার্কশিট সম্বলিত এমএস এক্সেল এর একটি ফাইল। ওয়ার্কবুক হচ্ছে এক বা একাধিক ওয়ার্কশিট সম্বলিত এমএস এক্সেল এর একটি ফাইল। 69 নম্বর প্রশ্ন, এমএস এক্সেল এ ম্যাক্সিমাম বের করার ফাংশন কোনটি? এমএস এক্সেল এর ম্যাক্সিমাম বের করার ফাংশন হচ্ছে ম্যাক্স, MAX। 70 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লজিক্যাল ফাংশন? উত্তর, ট্রু। 71 নম্বর প্রশ্ন, এমএস পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্রোগ্রাম? উত্তর, অ্যানিমেশন অ্যান্ড ডিজাইনিং সফটওয়্যার।
এমএস পাওয়ার পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড ডিজাইনিং সফটওয়্যার। 72 নম্বর প্রশ্ন, এমএস পাওয়ার পয়েন্ট কয়টি মেনু আছে? এমএস পাওয়ার পয়েন্টে 9টি মেনু আছে। 73 নম্বর প্রশ্ন, সাধারণ স্লাইড বলা হয় প্রেজেন্টেশন এর এক একটি অংশকে। সাধারণ স্লাইড বলা হয় প্রেজেন্টেশন এর এক একটি অংশকে। 74 নম্বর প্রশ্ন, হ্যান্ড আউট কি? উত্তর, পাওয়ার পয়েন্ট এর পৃষ্ঠার অংশ। হ্যান্ড আউট হচ্ছে পাওয়ার পয়েন্টের পৃষ্ঠার অংশ। 75 নম্বর প্রশ্ন, স্লাইড অবজেক্ট বলা হয় কাকে? স্লাইড অবজেক্ট বলা হয় স্লাইডের প্রতিটি অংশকে। তো স্লাইড অবজেক্ট কাকে বলা হয়? স্লাইড অবজেক্ট বলতে এমন একটি বিষয়কে বোঝায়, সেটি হচ্ছে কি স্লাইডের প্রতিটি অংশ। 76 নম্বর প্রশ্ন, স্লাইড ডুপ্লিকেট বলা হয় কাকে? স্লাইড হুবহু নকল করাকে স্লাইড ডুপ্লিকেট বলা হয়। স্লাইড ডুপ্লিকেট বলা হয় কাকে? উত্তর, স্লাইড হুবহু নকল করাকে স্লাইড ডুপ্লিকেট বলা হয়। এখানে খুবই সিম্পল, যে ডুপ্লিকেট বলতেই আমরা কিন্তু বুঝি নকল করা বা কপি করা, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে স্লাইড ডুপ্লিকেট। 77 নম্বর প্রশ্ন, স্লাইড নাম্বার বলতে আমরা কি বুঝি? স্লাইড নাম্বার বলতে আমরা বুঝি স্লাইডের নাম্বার প্রদান করা। স্লাইড নাম্বার বলতে বোঝায় স্লাইডের নাম্বার প্রদান করা। 78 নম্বর প্রশ্ন, স্লাইড স্টোর ভিউ বলতে কি বোঝায়? স্লাইড স্টোর ভিউ বলতে স্লাইড ছোট করে দেখাকে বোঝায়। স্লাইড স্টোর ভিউ বলতে স্লাইড ছোট করে দেখাকে বোঝায়। 79 নম্বর প্রশ্ন, পাওয়ার পয়েন্ট স্লাইডকে এমএস ওয়ার্ড প্রোগ্রামে প্রেরণ করতে হয় কি কমান্ডের মাধ্যমে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাওয়ার পয়েন্ট স্লাইডকে এমএস ওয়ার্ড প্রোগ্রামে প্রেরণ করা হয় ফাইল মেনুস্থ সেন্ড টু কমান্ডের মাধ্যমে। ফাইল মেনুস্থ সেন্ড টু কমান্ডের মাধ্যমে। স্লাইড ট্রানজ্যাকশনের কাজ কি? স্লাইড ট্রানজ্যাকশন প্রদর্শন পদ্ধতির পরিবর্তন করা। স্লাইড ট্রানজ্যাকশনের কাজ কি? উত্তর, স্লাইড প্রদর্শন পদ্ধতির পরিবর্তন করা। মানে একটি স্লাইড বিভিন্নভাবে প্রদর্শন করা যায়। যারা এই বেসিক কম্পিউটার কোর্সটি আগে পরে করেছেন বা এই বিষয়ে আপনার যাদের আগে থেকেই নলেজ রয়েছে, তারা কিন্তু বিষয়টি বুঝতে পারবেন যে স্লাইড ট্রানজ্যাকশন হচ্ছে স্লাইড প্রদর্শন পদ্ধতির পরিবর্তন করা। 81 নম্বর প্রশ্ন, স্লাইড অ্যানিমেশন সেট করার কমান্ড কি? স্লাইড শো অ্যারো কি, রাইট অ্যারো কি, অ্যানিমেশন অ্যাচিভমেন্টস। 82 নম্বর প্রশ্ন, কত মেগাবাইট সমান 1 কিলোবাইট? কত মেগাবাইট সমান 1 কিলোবাইট? উত্তর, 1024 মেগাবাইট সমান 1 কিলোবাইট। তো এখানে আমি আরেকটু বোঝার স্বার্থে আরেকটু সহজ করে দিই। সেটি হচ্ছে, আমরা কিন্তু হিসাব নিকাশের করতে আর কি দৈনন্দিন ইন্টারনেটের হিসাব করতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এমবি। এমবিতে বোঝা যায় হচ্ছে মেগাবাইট, এম এ মেগা, বিতে বাইট, মেগাবাইট। তো 1 এমবি বলতে বোঝায় হচ্ছে 1 মেগাবাইট। তো এরকম 1024 মেগাবাইট ইকুয়াল টু হচ্ছে 1 কিলোবাইট, আমরা যেটাকে বলি জিবি। 1 জিবি বলতে বোঝা হচ্ছে 1 কিলোবাইট বলতে যেটাকে বোঝায় সেটাকে আমরা বুঝি 1 জিবি। যেমন 1024 মেগাবাইট, 1024 এমবি ইকুয়াল টু হচ্ছে 1 জিবি। এইভাবে যদি হিসাবটা করি তাহলে বুঝতে সহজ হয়। তো এটা আমাদের কিন্তু এই প্রোগ্রামের ভাষায় মেগাবাইট ইকুয়াল টু কত মেগাবাইট ইকুয়াল টু 1 কিলোবাইট, 1024 মেগাবাইট ইকুয়াল টু 1 কিলোবাইট। 83 নম্বর প্রশ্ন, উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার প্রোগ্রাম? উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার প্রোগ্রাম। 84 নম্বর প্রশ্ন, ডিওএস এর পূর্ণরূপ কি? উত্তর, ডিস্ক অপারেটিং সিস্টেম। ডিওএস এর পূর্ণরূপ কি? উত্তর, ডিস্ক অপারেটিং সিস্টেম। 85 নম্বর প্রশ্ন, এমএস ডিওএস কি? এমএস ডিওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। এমএস ডিওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। 86 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হচ্ছে নির্ভুলতা। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুলতা। কোনটি প্রাইমারি মেমোরি? 87 নম্বর প্রশ্ন, কোনটি প্রাইমারি মেমোরি? উত্তর, র্যাম। কোনটি প্রাইমারি মেমোরি? সঠিক উত্তর হচ্ছে র্যাম। র্যাম কি? র্যাম হচ্ছে
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম কি? উত্তর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 89 নম্বর প্রশ্ন, ওএস কি? ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। ওএস কি? উত্তর অপারেটিং সিস্টেম। 90 নম্বর প্রশ্ন, মেমোরি কত প্রকার? উত্তর 2 প্রকার। মেমোরি কত প্রকার? মেমোরি 2 প্রকার, যথা প্রাইমারি বা প্রাথমিক মেমোরি আর দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ডারি বা সহায়ক মেমোরি। 91 নম্বর প্রশ্ন, ভাইরাস কি? উত্তর ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাস কি? ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম। 92 নম্বর প্রশ্ন, পিসি শব্দের পূর্ণরূপ কি? পিসি শব্দের পূর্ণরূপ কি? উত্তর পার্সোনাল কম্পিউটার। পিসি শব্দের পূর্ণরূপ পার্সোনাল কম্পিউটার। 93 নম্বর প্রশ্ন, আইবিএম এর পূর্ণরূপ কি? আইবিএম এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। 94 নম্বর প্রশ্ন, ইউনিভ্যাক এসি শব্দের পূর্ণরূপ কোনটি? উত্তর ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। 95 নম্বর প্রশ্ন, আইসি শব্দের পূর্ণরূপ কোনটি? আইসি শব্দের পূর্ণরূপ আইসি শব্দের পূর্ণরূপ ইন্টিগ্রেটেড সার্কিট। 96 নম্বর প্রশ্ন, রম শব্দের পূর্ণরূপ কোনটি? উত্তর রেড অনলি মেমোরি। রম শব্দের পূর্ণরূপ রেড অনলি মেমোরি। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় খুবই কমন আসে। রম শব্দের পূর্ণরূপ রেড অনলি মেমোরি। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সিপিইউ শব্দের পূর্ণরূপ কোনটি? সিপিইউ এর সম্পূর্ণ রূপ বা পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেস ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেস ইউনিট। সেন্ট্রাল প্রসেস ইউনিট। সেন্ট্রাল প্রসেস ইউনিট। সিতে সেন্ট্রাল, পিতে প্রসেসিং, ইউতে ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 98 নম্বর প্রশ্ন, ল্যান শব্দের পূর্ণরূপ কোনটি? ল্যান শব্দের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান শব্দের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। 99 নম্বর প্রশ্ন, এমএএন শব্দের পূর্ণরূপ কোনটি? এটা কিন্তু আসলে ম্যান না, এটা হচ্ছে এমএএন এর পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান শব্দের পূর্ণরূপ মেট্রোপলিয়া এরিয়া নেটওয়ার্ক এবং ল্যান শব্দের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। 100 নম্বর প্রশ্ন, ডাব্লিউএএন শব্দের পূর্ণরূপ কোনটি? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটি আসে। ডাব্লিউএএন শব্দের পূর্ণরূপ কোনটি? ডাব্লিউএএন এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা এই তিনটি প্রশ্ন এভাবে মনে রাখতে পারি যে ল্যান শব্দের অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান শব্দের অর্থ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান শব্দের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 101 নম্বর প্রশ্ন, ওসিআর শব্দের পূর্ণরূপ কোনটি? ওসিআর শব্দের পূর্ণরূপ অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার। 102 নম্বর প্রশ্ন, ডিপিআই শব্দের পূর্ণরূপ কোনটি? ডিপিআই শব্দের পূর্ণরূপ ডট পার ইঞ্চি। ডিপিআই শব্দের পূর্ণরূপ ডট পার ইঞ্চি। 103 নম্বর প্রশ্ন, লেখার পিছনে ছায়াযুক্ত করার জন্য ব্যবহৃত হয় ফরম্যাট ফন্ট শ্যাডো। লেখার পিছনে ছায়াযুক্ত, তো লেখার পিছনে দেখবেন বিভিন্ন ধরনের লেখার পিছনে আমি ব্যক্তিগতভাবে আমি যে থাম্বনেলগুলো অ্যাড করি আমার ভিডিওতে, দেখবেন থাম্বনেলগুলোর লেখার সাথে কিন্তু একটা ছায়াযুক্ত কালার দেখা যায় বা একটা ছায়াযুক্ত কিছু দেখা যায়। এই ছায়াযুক্ত বিষয়টি হচ্ছে শ্যাডো। এই শ্যাডো যুক্ত করার কিবোর্ড কমান্ড হচ্ছে ফরম্যাট ফন্ট শ্যাডো। কিবোর্ড কমান্ড না, সরি, এটা হচ্ছে আপনি আপনার প্রথমে ফরম্যাট থেকে ফন্টে যাবেন, ফন্ট থেকে শ্যাডো সিলেক্ট করলে আপনার ওখানে আপনি ছায়াযুক্ত দেখতে পাবেন বা শ্যাডোটি দেখতে পাবেন। 104 নম্বর প্রশ্ন, a প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র লেখার জন্য ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয়? এই ধরনের সূত্র বা বীজগণিতিক ফাংশন এইগুলো অ্যাড করার জন্য বা লেখার জন্য কি ধরনের ফরম্যাট ব্যবহার করা হয় বা কি ব্যবহার করা হয় এটা দেখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফরম্যাট ফন্ট সুপারস্ক্রিপ্ট, এটা ব্যবহারের মাধ্যমে আপনি এভাবে লিখতে পারবেন। 105 নম্বর প্রশ্ন, স্প্লিট সেলের কাজ কি? স্প্লিট সেলের কাজ হচ্ছে সেল বিভক্ত করা। আপনি যে সেলটিকে স্প্লিট করবেন ওই সেলটি
বিভক্ত হয়ে যাবে বা দুই ভাগ হয়ে যাবে। স্প্লিট টেবিলের কাজ কি? স্প্লিট টেবিলের কাজ, যেহেতু স্প্লিট মানে আমরা বুঝি, কি বুঝি? স্প্লিট মানে বুঝি কাটা বা বিভক্ত করা, একটা জিনিসকে কেটে দুই ভাগ করা বা বিভক্ত করা, এটা হচ্ছে স্প্লিট। তো স্প্লিট সেল মানে বোঝায় যেহেতু সেলকে বিভক্ত করা বা সেলকে দুই ভাগ করা। আর স্প্লিট টেবিলের কাজ হচ্ছে টেবিলকে কেটে ফেলা বা দুই ভাগ করে ফেলা বা বিভক্ত করে ফেলা, আপনি যেটাই বলুন। 107 নম্বর প্রশ্ন, ফর্মুলার কাজ কি? ফর্মুলার কাজ হচ্ছে প্রাথমিক ধাঁচে গণিতের কাজ করা। ফর্মুলার কাজ কি? প্রাথমিক ধাঁচে গণিতের কাজ করা। 108 নম্বর প্রশ্ন, A4 সাইজের কাগজের পরিমাপ কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই কম্পিউটার বিষয়াবলী যত প্রকার প্রশ্ন আসে বা যত প্রকার পরীক্ষা হয়, এই প্রশ্নটা কিন্তু খুবই কমন পাওয়া যায় যে A4 সাইজের কাগজের পরিমাপ কি? A4 সাইজের কাগজের পরিমাপ হচ্ছে 8.27 ইঞ্চি এবং এটা হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 11.69 ইঞ্চি। 109 নম্বর প্রশ্ন, লেটার সাইজ কাগজের পরিমাপ কি? লেটার সাইজ কাগজের পরিমাপ প্রস্থ 8.5 এবং দৈর্ঘ্য 11। 110 নম্বর প্রশ্ন, লিগ্যাল সাইজ কাগজের পরিমাপ কি? লিগ্যাল সাইজ কাগজের পরিমাপ হচ্ছে 8.5, প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 14। 111 নম্বর প্রশ্ন, প্রিন্টের কিবোর্ড কমান্ড কি? প্রিন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+P। প্রিন্টের কিবোর্ড কমান্ড কি? উত্তর Ctrl+P। 112 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ ডাটা সিলেক্ট করার কিবোর্ড কমান্ড কি? সম্পূর্ণ ডাটা সিলেক্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+A। অর্থাৎ Ctrl+A বলতে বোঝায় এখানে অল ডাটা সিলেক্ট করবেন, সেহেতু হচ্ছে Ctrl+A সিলেক্ট করলে আপনার সকল ডাটা সিলেক্ট হয়ে যাবে। 113 নম্বর প্রশ্ন, CUT এর কিবোর্ড কমান্ড কি? কার্ট এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X। কার্ট এর কিবোর্ড কমান্ড Ctrl+X। 114 নম্বর প্রশ্ন, কপি এর কিবোর্ড কমান্ড কি? কপি এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+C। কাট এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X। কপি এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+C। পেস্ট এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+V। এই সংক্ষিপ্ত কিবোর্ড কমান্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো খুবই কমন হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জন্য, এই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো। মার্জ সেল বলতে কি বোঝায়? 116 নম্বর প্রশ্ন, মার্জ সেল বলতে একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করাকে বোঝায়। মার্জ সেল বলতে কি বোঝায়? উত্তর একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করাকে বোঝায়। 117 নম্বর প্রশ্ন, হেডার অ্যান্ড ফুটার কোন মেনুতে থাকে? উত্তর ভিউ। হেডার অ্যান্ড ফুটার ভিউ মেনুতে থাকে। 118 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ডে পেজ লেআউট থাকে কোন মেনুতে? এমএস ওয়ার্ডে পেজ লেআউট থাকে ভিউ মেনুতে। 119 নম্বর প্রশ্ন, টাস্ক বারে কয় ধরনের সেটিং দেখা যায়? সঠিক উত্তর 2 ধরনের। টাস্ক বারে 2 ধরনের সেটিং দেখা যায়। 120 নম্বর প্রশ্ন, টেবিল তৈরি করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? উত্তর ইনসার্ট। টেবিল তৈরি করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? ইনসার্ট মেনু ব্যবহার করা হয়। 121 নম্বর প্রশ্ন, কোনো কিছু লেখা অবস্থায় কার্সার শেষে আছে তা প্রথমে আনার কিবোর্ড কমান্ড কি? কোনো কিছু লেখা শেষ লেখা অবস্থায় কার্সার শেষে আছে তা প্রথমে আনার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+Home। Ctrl+Home। 122 নম্বর প্রশ্ন, লেখার শেষে কার্সার আনার কিবোর্ড কমান্ড কি? উত্তর Ctrl+Int। লেখার শেষে কার্সার আনার কিবোর্ড কমান্ড Ctrl+Int। 123 নম্বর প্রশ্ন, এমএস এক্সেল কোন ধরনের প্রোগ্রাম? উত্তর স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এমএস এক্সেল হচ্ছে কি ধরনের প্রোগ্রাম? স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এমএস এক্সেলে কয়টি মেনু আছে? সঠিক উত্তর 9টি। এমএস এক্সেলে 9টি মেনু আছে। 125 নম্বর প্রশ্ন, স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয় কি কাজে? অ্যাকাউন্টিং এর কাজে। স্প্রেডশিট প্যাকেজিং প্রোগ্রাম মূলত অ্যাকাউন্টিং এর কাজে ব্যবহৃত হয়। 126 নম্বর প্রশ্ন, একটি ওয়ার্কবুকে সাধারণত কয়টি ওয়ার্কশিট থাকে? উত্তর 3টি। একটি ওয়ার্কবুকে সাধারণত 3টি ওয়ার্কশিট থাকে। 127 নম্বর প্রশ্ন, ওয়ার্কশিটে রো নির্দেশ করা হয় কি দিয়ে? ওয়ার্কশিটে রো নির্দেশ করা হয় নাম্বার দিয়ে। ওয়ার্কশিটে রো নির্দেশ করা হয় কি দিয়ে? নাম্বার দিয়ে। এবং 128 নম্বর প্রশ্ন, ওয়ার্কশিটে কলাম নির্দেশ করা হয় কি দিয়ে? ওয়ার্কশিটে কলাম নির্দেশ করা হয় লেটার দিয়ে, অর্থাৎ ইংরেজির লেটার দিয়ে।
129 নম্বর প্রশ্ন, অ্যাবসলিউট অ্যাড্রেস কোনটি? অ্যাবসলিউট অ্যাড্রেস হচ্ছে A12, অ্যাবসলিউট অ্যাড্রেস A12। 130 নম্বর প্রশ্ন, A1 প্লাস B1 ফর্মুলাটি সেল 1 সেল C1 সেল হতে H1 সেলে কপি করা হলে ফর্মুলা এই সেলে দেখাবে কিনা? এটা যে ফাংশনে দেখাবে বা যে ফর্মুলায় দেখাবে সেটি হচ্ছে F1 প্লাস G1। 31 নম্বর প্রশ্ন, G3 হতে K3 সেল পর্যন্ত যোগ করার ফাংশন কি? G3 হতে K3 সেল পর্যন্ত যোগ করার ফাংশন হচ্ছে সাম ফার্স্ট ব্র্যাকেট G3 টু K3 ইন্টার। 132 নম্বর প্রশ্ন, F12 হতে L12 সেল বিয়োগ করার ফাংশন কি? উত্তর সাম F12 মাইনাস L12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। 133 নম্বর প্রশ্ন, L13 হতে M13 সেল গুণ করার ফাংশন কি? উত্তর সাম L13 ইন্টু M13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। 134 নম্বর প্রশ্ন, G13 হতে H13 সেল ভাগ করার ফাংশন কি? সঠিক উত্তর সাম ফার্স্ট ব্র্যাকেট G13 ভাগ H13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। 154 নম্বর প্রশ্ন, মডুলাস কাকে বলে? উত্তর ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে মডুলাস বলে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে মডুলাস বলে। 155 নম্বর প্রশ্ন, ডিজাইন ভিউ কি? ডাটাবেস টেবিল ইচ্ছামতো ডিজাইন করতে ব্যবহৃত হয়। ডিজাইন ভিউ কি? ডাটাবেস টেবিল ইচ্ছামতো ডিজাইন করতে ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, ইতিমধ্যে ভিডিওটি অনেক লং হয়ে গেছে এবং আমরা এখান থেকে আমাদের শীট থেকে 155টি প্রশ্ন ইতিমধ্যে দেখে ফেললাম। তো আশা করি এই যে 155টি আগের দিনের লাইভ থেকে এবং আজকের এই ভিডিও থেকে এই যে 155টি ভিডিও আপনারা দেখলেন, এখান থেকে অনেক ভিডিও কমন পড়বে আপনাদের। এবং সম্পূর্ণ সাজেশনটি নিতে চাইলে বা সম্পূর্ণ পিডিএফটি নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে যে নিতে চাইবেন সে অবশ্যই কমেন্ট করবেন। আমি তাতে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে সাজেশনটি নিতে পারবেন। অবশ্যই সাজেশনটি নিতে হলে 100 টাকা চার্জ প্রযোজ্য হবে। এবং আমাদের যে আগামী এই যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং কোর্স ভর্তি পরীক্ষার একটি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই মৌখিক পরীক্ষার জন্য কি কি সাজেশন প্রয়োজন হবে আপনাদের এবং আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, কি ধরনের প্রশ্ন করা হয়, কি ধরনের প্রশ্ন আসবে, এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং আজকের এই সাজেশনটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিও যদি আপনাদের ন্যূনতম একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। এবং ভিডিওটি আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন পাড়াপতি যারা এখানে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। শেয়ার করলে আপনার দ্বারা দুইটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। যেমন আমার ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন আমার উপকার হবে এবং আপনারা যার কাছে ভিডিওটি শেয়ার করবেন সে যদি কোনো চাকরি প্রার্থী বা পরীক্ষার্থী হয়ে থাকে তাহলে সেও কিন্তু আপনার মাধ্যমে উপকৃত হবে। তো এখন আমি আপনাদের একটু জানিয়ে রাখবো যে মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় বা এটার সাজেশন কি আছে। মৌখিক পরীক্ষার জন্য আমি বলবো যে মৌখিক পরীক্ষা বিশেষত এখানে যারা ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক বা এই কোর্সে যারা আবেদন করবে বা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের কিন্তু লিখিত পরীক্ষায় ডাকা হবে। তো লিখিত পরীক্ষায় কি ধরনের প্রস্তুতি আপনাদের নিতে হবে? লিখিত পরীক্ষায় বেসিক যে জিনিসগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো হচ্ছে আপনি কেন ফ্রিল্যান্সিং করতে চান, আপনার ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করে লক্ষ্য কি এবং এই ফ্রিল্যান্সিং পেশাটাকে আপনি কোথায় দেখতে চান এবং আপনার এখানে আসার বা এত আগ্রহ থাকার ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ থাকার কারণ কি এবং এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আজকের পরীক্ষার এই লিখিত পরীক্ষার প্রশ্ন ফাংশন মানে প্রশ্ন প্যাটার্নটি কেমন হবে সেটি হচ্ছে বিভিন্ন সময় এইখানে 50 নম্বর অথবা 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে বিগত সালে 50 অথবা 100 বিভিন্ন পরীক্ষার কেন্দ্র অনুযায়ী কিন্তু পরীক্ষাটা গ্রহণ করা হয়। বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ধরনের হতে পারে, যে সব কেন্দ্রে একই রকম পরীক্ষা অনুষ্ঠিত হবে তা কিন্তু নয়, কেন্দ্র অনুযায়ী আলাদা ভিত্তিতে হতে পারে। তো এই পরীক্ষাটা যেহেতু ফ্রিল্যান্সিং
কোর্সে ভর্তি পরীক্ষা, সেহেতু এখানে কম্পিউটারের বেসিক জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং উচিত হবে। যারা এখানে পরীক্ষা দেবে তাদের উচিত এই যে কম্পিউটার বিষয়ে যে বেসিক যে নলেজটা, এটাকে আপনারা ডেভেলপ করার চেষ্টা করবেন। কারণ আপনাকে ফ্রিল্যান্সিং কোর্স শেখানো হবে, আপনাকে এখানে কম্পিউটার কোর্স শেখানো হবে না। সেহেতু আপনি যাতে ওখানে ফ্রিল্যান্সিং শিখতে যে আপনার সামনে যদি একটি পিসি দেওয়া হয় বা একটি ল্যাপটপ দেওয়া হয়, আপনি যাতে ন্যূনতমভাবে কাজটি করতে পারেন, কম্পিউটারটা চালাইতে পারেন, এমন যদি স্কিল আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে পাস করতে পারবেন। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার একটু ইংরেজি বিষয়ে মোটামুটি ধারণা রাখতে হবে এবং মোটামুটি পারদর্শী হতে হবে ইংরেজি বিষয়ে। কারণ ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনার ইচ্ছা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, ঘরে বসে বিদেশি বায়ারদের সাথে কাজ করতে পারবেন। তো আপনি যেহেতু বিদেশি বায়ারদের সাথে কাজ করবেন, সেহেতু বিদেশি বায়ার তো আপনার কথা বুঝবেন না, আপনি বিদেশি বায়ারের কথা বুঝবেন না। সেহেতু আপনাদের আন্তর্জাতিক যে ল্যাঙ্গুয়েজ সেটা ব্যবহার করতে হবে, যেমন ইংলিশের মাধ্যমে কথা বলে কিন্তু সেই বায়ারও বুঝতে পারবে, আপনিও বুঝতে পারবেন। তাই এখানে কিন্তু এই ইংরেজি শিক্ষার একটি ভালো ভূমিকা রয়েছে এবং এই ইংরেজি শিক্ষাটা সবার জন্য খুবই কার্যকরী হবে বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি পরীক্ষার মৌখিক পরীক্ষার জন্য যদি আপনার কোনো প্রকার সাজেশন বা কোনো প্রকার টিউটোরিয়াল অথবা কোনো ধরনের সিলেবাস পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের রেসপন্স অনুযায়ী কিন্তু আমি ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।